আসসালামু আলাইকুম। প্রবাসের বুকে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আমি সুমাইয়া আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে স্বাগত। তো আজকে আমাদের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাংলাদেশে বর্তমানে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন দেখেছি এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশ সংস্কারের যে কার্যক্রম চালু হয়েছে সেই কার্যক্রমের আলোকে প্রবাসীদের যে সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে সেই সকল সুযোগ সুবিধার কিছু সংস্কারের ব্যাপারে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করব। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচনায়। সুলতান মাহমুদ, নাগরিক সকল সুবিধা অর্জনের ক্ষেত্রে যে আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা প্রবাস জীবনে যে নাগরিক সুবিধা তাদের প্রয়োজন হয় সেই সকল সুবিধা অর্জনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ডকুমেন্টেশন, কাগজপত্র প্রসেসিং এর যে সকল ব্যাপারগুলো থাকছে সেই ক্ষেত্রে কি ধরনের জটিল পরিস্থিতির সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে এ ব্যাপারে আমি আপনার কাছ থেকে কিছু মন্তব্য জানতে চাচ্ছি। আমি প্রথমত বলতে চাই, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বিদেশে আমার প্রথম যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা হচ্ছে আমার পাসপোর্ট। একজন নাগরিক তার যে পাসপোর্টটি আছে এটা দিয়ে কিন্তু সে সকল জায়গাতে ট্রাভেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পাসপোর্ট। কাজের ক্ষেত্রে বলেন, মূল কথায় তার পাসপোর্ট তার আইডেন্টিটি সারা বিশ্বে বহন করে। একজন প্রবাসী হিসেবে প্রথমত বাংলাদেশের উচিত পাসপোর্টের নিশ্চয়তা দেওয়া। যেমন আমি অনেক দেখেছি আমরা যারা এখন বিদেশে আসার সময় আপনি অনেক অনেক পথেই আপনি আসতে পারেন। সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট আসতে পারেন, আপনি স্কিল ইমিগ্রেন্ট হিসেবে আসতে পারেন। এই ধরনের অনেক গল্প আমরা বা অনেক সত্য ঘটনা আমাদের জানা আছে যে কিভাবে আমাদের দেশের নাগরিকরা বিভিন্ন দেশে যাচ্ছেন। এখন বৈধ অবৈধ আমি সেই প্রশ্নে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের আইডেন্টিটি বহন করা আমার নাগরিক অধিকার। তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থানে বিভিন্ন প্রেক্ষিতে আপনি দেখতে পারবেন যে পাসপোর্ট নিয়ে বিভিন্ন দূতাবাসের আন্দোলন, এটা নিয়ে অনেক খবর, অনেক নিউজ আমরা দেখেছি। কেন এই জটিলতাটা ইচ্ছে করলে বাংলাদেশ সরকার বা দূতাবাসের সমন্বয়ে সুষ্ঠু সমাধান করা সম্ভব। এটা অনেক জটিল কোনো বিষয় না। এখন একটা মানুষ দেখবেন সে 5 বছর বিদেশ করছে, 5 বছর বিদেশ করার পরে তার পাসপোর্টের মেয়াদ চলে গেছে। তো এখন সে যখন পরবর্তী সময়ে এই পাসপোর্টটি করার জন্য যাচ্ছে তাকে কিন্তু আবার সকল কিছু দিতে হচ্ছে। এখানে আরেকটা জিনিস না বললেই নয়, যেমন আমি বিদেশে আসার পরে আমার জন্ম নিবন্ধন, অনেকে যারা সিনিয়র আছেন তারা যখন চলে আসছেন তখন জন্ম নিবন্ধন কার্যক্রম দেশে ছিল না, এরপর এটা চালু হয়। তখন কি হচ্ছে, তার নামের সাথে তার বাবার নাম, তার মায়ের নাম, তার বংশ পরিচয়, সে বিদেশে এসে একটা নাম ব্যবহার করছে, দেশে তার আরেকটা নাম আছে। তার সার্টিফিকেট একরকম নাম, সে বিদেশে এসে তার অন্য নামে আছে। এই যে একটা নামের যে একটা জটিলতা, এই যে প্রক্রিয়াটার মধ্যে একটা সমন্বয়হীনতার অভাব। সকল সার্ভিস আছে, আপনি পাসপোর্টে ওয়ান স্টপ সার্ভিস চালু আছে, আপনি প্রত্যেকটা দূতাবাসে বিভিন্ন রকম অনলাইন সেবা চালু আছে। এখন এই অনলাইন সেবা চালু থাকা সত্ত্বেও কেন জানি আমরা এই সুবিধা থেকে বঞ্চিত। আপনি দেখেন মালামালের বিষয়টা যদি বলেন, মানে আমি বলছি যে আপনি প্রত্যেকটা সেক্টরে প্রবাসী সমন্বয়হীনতার অভাবে বৈষম্যের শিকার হচ্ছে। কেন আমরা এটা চাচ্ছি না যে সকল প্রবাসী সমান সুবিধা আওতায় আসুক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, আরেক হয়রানির নাম। এখন অনলাইনে সিস্টেম আছে, আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। ওকে, সরকারের সকল সেবা চালু থাকা সত্ত্বেও কিছু স্বার্থবাজ লোক, কিছু মধ্যনশীল লোক এটা সুবিধা নিচ্ছে। আমরা তাদেরকে অপসারণ করতে চাচ্ছি। সরাসরি যেহেতু অনলাইন, ব্যক্তি টু সরকার, ব্যক্তি টু তার সিস্টেম যেখানে দরকার সে সেখানে আবেদন করবে, তার পরিবারের সদস্য দেশের থেকে রিসিভ করবে, তার কাছে সেটা বৈধভাবে এখানে পাঠিয়ে দিবে। আসাদুজ্জামান সাহেব, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার অবস্থান থেকে এবং আপনার মতামত অনুযায়ী প্রবাসীদের কি ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে বা কি ধরনের বৈষম্য নিরসন করলে আমাদের এই প্রবাস জীবন এবং প্রবাসীদের যে চলার পথ সেটা আরো সুন্দর এবং সহজ হবে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই জায়গায় আমন্ত্রণ জানানোর জন্য। সাথে আমি আমার দুই সহযোগী ভাই আছে, সৈয়দ বড় ভাই সুলতান মাহমুদ, আবু সাইদ ভাই, ধন্যবাদ আপনাদেরকেও। আমি আমার টপিক্সে যাওয়ার আগে সুলতান ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। সুলতান ভাই বলছে যে আমাদের কোনো সঠিক সংখ্যা লিপিবদ্ধ করা নাই। দেখুন, আপনারা অবগত আছেন গত সপ্তাহে আমাদের প্রবাসী রেমিটেন্স গেছে মোর দ্যান $50 মিলিয়ন। বাট আমরা এই জিনিসটা জানি না যে আমাদের কতজন প্রবাসী
বাইরে আছে, বিভিন্ন দেশে আছে। এটার সঠিক কোনো সংখ্যা বা তালিকা আমাদের লিপিবদ্ধ নাই। লিপিবদ্ধ নাই, দূতাবাস কর্তৃক মন্ত্রণালয় কোনোভাবেই নেই। হয় সে বৈধ পথে আসুক, অবৈধ পথে আসুক, যেভাবে কোনো না কোনোভাবে আমরা এই দেশে আছি। দেখেন, যদি এই সংখ্যাটা আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে চাই, তাহলে আমাদের একটা প্রবাসী কার্ড, যদি আমাদের একটা প্রবাসী কার্ড থাকে, তাহলে আমরা আমাদের তালিকাটা সংরক্ষণ করা হইল। আমরা বিভিন্ন আমাদের বিভিন্ন তথ্যগুলো লিপিবদ্ধ রইল। তারপরে তার সাথে আরেকটা জিনিস আছে, আমরা বিভিন্ন দেশে আছি, কেউ আছে বৈধ, কেউ অবৈধ, কেউ নানা জটিলতার কারণে বৈধতা নিতে পারতেছে না। বাট আমরা কিন্তু কোনো প্রকার চিকিৎসা নিতে পারতেছি না। যারা অবৈধ আছে, হয়তোবা সেটা ভাষাগত কারণে হইতে পারে, হয়তোবা সেটা ডকুমেন্টসের কারণে হইতে পারে, কিন্তু এই এই মেডিকেল এই তথ্যটা যদি আমাদের মানে যে ডিজিটাল কার্ডটার কথা আপনি বলতে চাচ্ছেন, যে অনলাইন ভিত্তিক যে কার্ড, অ্যাজ লাইক আমাদের দেশের যে ন্যাশনাল আইডি কার্ড, আমরা জাতীয় পরিচয়পত্র বহন করি, ওই রকম একটা কার্ডের কথা আপনি বলছেন। জি, যাতে করে ওই কার্ডের মধ্যে সকল তথ্য লিপিবদ্ধ থাকলো, একই কার্ডের মাধ্যমে আমরা অনলাইন সার্ভিসটা নিতে পারছি। এটা হলো যে বাংলাদেশের যে রেকর্ড, যে কতজন মানুষ দেশের বাইরে আসছে, সেটা মিডল ইস্ট হোক, ইউরোপে হোক, সেটা আমেরিকাতে হোক, যে কোনো সব জায়গায় অল ওভার যে কয়টা বাংলাদেশি বাইরে আছে, মানে পৃথিবীর যে কোনো দেশেই আমরা বাঙালিরা থাকি না কেন, তাদেরকে একটা প্রবাস জীবনের একটা আইডি কার্ডের মতো প্রোভাইড করার কথা বলছেন। জি, এটা কেন? প্রথমত হলো যে এতে কতজন মানুষ বাইরে থেকে পপুলেশন, এটা আপনি কাউন্ট করতে পারতেছেন। সেকেন্ড হলো যে কত টাকা আপনি রেমিটেন্স, আপনি শুধু বলতে পারেন যে আমার এত টাকা রেমিটেন্স আসছে, বাট আলটিমেটলি আপনি জানেন না যে এই রেমিটেন্স গুলো কে পাঠাচ্ছে বা কোথা থেকে আসতেছে, বা হয়তো আপনি জানতে পারেন যে এই দেশ থেকে আসছে, ওই দেশ থেকে আসতেছে, রাইট? বাট অ্যাকচুয়ালি প্রপার যে রেকর্ডটা রাখা, সেটা যদি কোনো ডিজিটাইজেশন করে ওটার মধ্যে একটা কার্ড সিস্টেম হোক, চিপ সিস্টেম হোক, সিম সিস্টেম হোক, যেইভাবে হোক, সেটা যেন তথ্যটা যেন রিজার্ভ করে রাখা যায়, তাই না? তাহলে এটা আলটিমেটলি, এবং যেমন ভাইজন বলতেছিল যে বিদেশে অনেক মানুষ আছে যে চিকিৎসা নিতে পারে না, কারণ বাইরে আসার পরে দেখা গেছে প্রথম চান্সে ইউরোপ আমেরিকাতে তো মিডল ইস্টে দেখা আপনি জানেন সেখানে মানুষজন মানে ডকুমেন্টস নাই, সে যার পর তার ভিসা এক্সপায়ার হয়ে গেছে বা কোনো কারণে সে সেখানে থাকতে পারতেছে না, বাট তার হেলথের অনেক ইস্যু হয়ে গেছে, ডাক্তারের কাছে যাইতে পারতেছে না, কজ তার কোনো ডকুমেন্টস নাই। তো সেই ক্ষেত্রে যার কাছে, যে প্রবাসীর কাছে এই কার্ডটা থাকবে, যে এই কার্ড হোল্ডার হবে, সে হচ্ছে যেই দেশে অবস্থান করতেছে সেই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সে এই কার্ড, এটা এমন হতে পারে, আমি আপনাকে যেমন একটা আইডিয়া দিতে পারি, ধরুন যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বা বাংলাদেশ সরকার যেটাই বলেন না কেন, সেটা বাংলাদেশের বাইরে যেসব দূতাবাসগুলো আছে, সেখানে যদি তারা যদি যেসব দেশে আছে সেখানে একটা ধরেন একটা নেটওয়ার্ক তারা বানাইতে পারে, যে এই আমার এই এলাকার মধ্যে বা আমি এই আয়তনের মধ্যে আমার এই কয়টা হসপিটাল, যেটা আমাদের বাংলাদেশিদের জন্য যে কোনো ধরনের ইনকেস কোনো সুবিধা প্রয়োগ করার জন্য বা সেবা প্রদান করার জন্য এই হসপিটালগুলোতে রিজার্ভ থাকলো। তখন দেখা গেল কি, ধরেন বাংলাদেশি কোনো ব্যক্তি তার ডকুমেন্টস না থাকা সত্ত্বেও শুধুমাত্র সে বাংলাদেশি হওয়ার কারণে, ওই প্রবাসী কার্ডটা তার কাছে থাকার কারণে সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অ্যাপ্লাই করে বা যে কোনো একটা মাধ্যমে সে ওই হসপিটালগুলোতে নির্দিষ্ট করা যে হসপিটাল, ওগুলোতে যে কিন্তু সে সেবা নিতে পেরেছে, যার কারণে সে কিন্তু নিজেও বাঁচলো বা তার ডকুমেন্টসও পরে আগে পরে একটা হলো। বাট যদি সেটা যদি আপনি চিন্তা করেন যে তার অসুস্থতার কারণ ডকুমেন্টসের কারণে সে অসুস্থ আছে, তো তার যদি ডকুমেন্টস আগে পরে সেটা পেপারসের ল্যাকিংস এর কারণে সে যে চিকিৎসা নিতে পারতেছে না, বাট তার যদি ডকুমেন্টসটা হয়, তখন আপনি যদি তার যদি কার্ডটা থাকে, তাহলে কি সে আগে পরে দুদিন আগে পরে ডকুমেন্ট বা পেপারস আর হবে, ঠিক আছে? বাট তার যখন প্রয়োজন তখন সে সঠিক সময়ে সঠিক সেবাটা নিতে পারবে। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ। তো আমার কাছে মনে হলো যে আপনাদের এই যে ডিজিটাল কার্ডের যে বিষয়টা, এই উদ্যোগটা খুবই একটা ফলপ্রসূ উদ্যোগ হতে পারে যদি এটাকে আমরা প্রপার ওয়েতে উপস্থাপন করতে পারি, অনুভব করে, তাহলে হয়তো বা এটা আমাদের প্রবাসীদের জন্য কাজে দিবে। আমি আপনাকে একটু বলতে পারি, কারণ আমরা শুধু এতদিন ধরে বলে আসছি ডিজিটাল বাংলাদেশ, কিন্তু ডিজিটাল বাংলাদেশ অ্যাকচুয়ালি কতটুকু ডিজিটাল সেটা শুধু মুখে বললেই হবে না, কারণ আমরা যেহেতু একটা বলতে পারেন যে একটা কালের মধ্যে দিয়ে পার হয়েছি, তখন আমরা সঠিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং
আশা করি আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সার্বদিক দেখতে হবে সেটা বাংলাদেশের সেটা মধ্যে, শুধুমাত্র দেশের দেশের ভিতরেই ভিতরে অন্তর্ভুক্ত না, থাকলে হবে না। সেটা আপনি বাইরে থেকে পারবেন। সেটা অসাম্প্রদায়িক হতে হবে, সেটা কোনো দাঙ্গা করা যাবে না, হিন্দু মুসলিম খ্রিস্টান বলেন না কেন, উপজাতিরা সবাই একসাথে থাকবে। সেরকম আমরাও যারা প্রবাসী একটা আছি, শান্তিপূর্ণ দেশ হিসেবে যাতে পৃথিবীর মধ্যে থাকে, এবং আমরা যারা প্রবাসী আছি তারাও যেন ওই বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা গর্ববোধ বাংলাদেশি করি আমরা বাইরে। গর্ববোধ করি, এবং প্রপার যে নাগরিক সুবিধাটা, আমাদের যে মৌলিক অধিকারগুলা, যেটা শুধুমাত্র আমরা বিদেশে থাকার কারণে আমরা বঞ্চিত থাকি মোস্ট অফ দ্য মানুষ, কিন্তু সেটা যদি আমরা পাই তাহলে যার প্রয়োজন সে তো সেটা নিবে, কিন্তু যার প্রয়োজন না সে তো নিবে না, বা যার অ্যাকচুয়ালি প্রয়োজন সেটা সঠিক ব্যবহারটা করে নিজের জীবনটা বাঁচাতে পারবে। তো এই ক্ষেত্রে কোনো ধরনের মেডিকেল ইন্স্যুরেন্স বা এই ধরনের কোনো সেবা কি কার্যকর নয়? আমি আপনাকে এটাই বলেছি যে মেডিকেল ইন্স্যুরেন্স জিনিসটা বাংলাদেশ থেকে অনেক সময় সব ইন্স্যুরেন্স কভারেজ করবে না, ইন্টারন্যাশনাল ওয়াইজ। সেজন্য আমি বলেছি যেসব দেশে বাংলাদেশ এম্বাসি, সেই এম্বাসির থ্রুতে বা এম্বাসি কোনো রেসপন্সিবিলিটি নিয়ে যে তার 4-5টা একটা হসপিটালে সেটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বা যে কোনো কারণে একটা সে একটা পলিসি বানাইলো যেটা থেকে তারা নির্দিষ্ট প্রাথমিক সেবার জন্য তারা যেন প্রয়োগ করতে পারে উইদাউট এনি ডকুমেন্ট, শুধুমাত্র বাংলাদেশে একটা যে কোনো একটা ডিজিটাল প্রবাসী কার্ড ইস্যু বলেন যাই বলেন, সেটার জন্য সে নিজেকে রিপ্রেজেন্ট করে নিজের প্রাথমিক চিকিৎসাটাও যেন নিতে পারে। কজ আপনি দেখেন মিডল ইস্টের মানুষজন, আমি অনেক মিডল ইস্ট ভাইদের মানে অ্যাট লিস্ট যেন তার কোনো পেপারস বা কোনো ভাষাগত সমস্যার কারণে যেন তাকে প্রাথমিক চিকিৎসাটা ব্যাহত না হয়, তার মৌলিক চাহিদাটা ব্যাহত। কারণ দেখেন মানুষ যদি নাই পাচ্ছে তখন আপনি পেপারসের তো কোনো মূল্য থাকছে না। জি, মানুষকে তো বাঁচাতে হবে। তো আমাদের চিন্তা করতে হবে প্রথমে যে মানুষ কিভাবে মানুষকে মৌলিক চাহিদাটা দিয়ে তাদের মৌলিক চাহিদা পূরণ করে কিভাবে তাদেরকে বাঁচানো, সেটা দেশের ভিতর থেকে দেশের বাইরে। জামান সাহেব, আপনি বীমা সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলেন, আমি জানতে চাই যে প্রবাসীদের বীমা সম্পর্কে আপনার মতামত কি? আমি বলতে চাচ্ছিলাম যদি প্রত্যেকটা প্রবাসী যাওয়ার আগে বহির্গমনের পূর্বে বাংলাদেশ থেকে যখন সে প্রবাসে যাচ্ছে, যাচ্ছে, তখন যদি সরকারিভাবে কোনো বীমার আওতায় আনা যেত তাহলে দুর্যোগকালীন সময়ে ওই বীমা দ্বারা আমরা বিভিন্নভাবে আর্থিক, স্বাস্থ্য সুরক্ষা এই জিনিসগুলো উপকৃত হতে পারতাম। আর্থিক সহায়তা, তারপর যেটা পুনর্বাসন হিসেবে কাজ করতে পারতো প্রবাসীদের জন্য, পুনর্বাসন হিসেবে কাজ করবো। তার দুর্যোগকালীন সময়ে ওখানে ওই বিমার থেকে আর্থিক যে সহযোগিতা পেল তাতে তার ওই বাকি সময়টা ভালো কাটলো, বা ওই বিপদের মুহূর্তে তার আর্থিক সাপোর্ট হিসেবে কাজ করলো, অবসর জীবনে কাজে লাগতে পারে। বা অনেক সময় অনেক প্রবাসী দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন সময়, তখন দেশে যাওয়ার পরে সে আসলে অনেক অসুবিধার সম্মুখীন হয়, কারো কাছে চাইতে পারে না, নিজের কাছেও নাই, এটা কেউ বুঝতেও চায় না, সে সময় কর্মসংস্থানেরও ব্যবস্থা থাকতেছে না, অনেক অবহেলিত ওই সময়টা সে। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, ধর্মগত বীমার সাথে সাথে বাংলাদেশের যে একটা বয়স্ক বা একটা স্কিমে যদি পেনশন স্কিমে যদি প্রবাসীদেরকে যদি একটা প্রবেশ করানো যেত তাহলে হতো কি যে একটা সময় অনেক আছে বিদেশি প্রবাসে থাকার পরে 18 বছর 20 বছর থাকার পরে সে দেশে ফেরত যায়, তো তখন বয়সে তারপরে তার কিছু থাকে না। সে প্রবাস জীবনে 20 বছর থাকার পরে দেশে তো সে রেমিটেন্স যথেষ্ট পরিমাণে টাকা কিন্তু সে পাঠিয়েছে, কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট কিন্তু তাকে কোনো হিসেবে কাউন্ট করে না, বা তাকে ফিডব্যাক বা তাকে ফেরত হিসেবে কোনো পেনশন বা কোনো কিছুই দেওয়া হচ্ছে না। আলটিমেটলি সে কিন্তু তার লাইফের শেষ জীবনে এসে অনেকটুকু সাফার করে। তো আপনি যদি তার ভালো চান, এইসব মানুষের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে তাদেরকে যেন একটা পেনশন স্কিমে তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে প্রবাসী ভাতার মধ্যে তাদেরকে আওতাভুক্ত করার মতো কিছু? প্রবাসী ভাতা আমি বলবো না, প্রবাসী ভাতা এক ধরনের জিনিস, বাট আমি বলছি যে বয়স্ক ভাতা যেটা আপনি রিটায়ারমেন্ট সিনিয়র সিটিজেন হিসেবে বা আপনি যদি গভর্নমেন্টের জব করেন সেক্ষেত্রে রিটায়ারমেন্টের ব্যাপার থাকে। হ্যাঁ, তো যেমন বিদেশে কিন্তু প্রত্যেকটা নাগরিক রিটায়ারমেন্টের আওতার মধ্যে পড়ে। আপনি যখনই অবসরে যাবেন সরকার থেকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার জীবনযাপন করার জন্য আপনি পাবেন। কিন্তু আমাদের দেশে তো যারা শুধু গভর্নমেন্ট সার্ভিস করে বা কোনো অর্ধশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে শুধু তারাই পেনশনের আওতাভুক্ত। আদারওয়াইজ যে শ্রমিক যারা আছে, আমরা যারা কর্মচারী আছে,
তারা বিভিন্ন কোম্পানিতে প্রাইভেট সেক্টরে জব করতেছে, তারা কিন্তু কোনো পেনশনের মধ্যে নাই। পেনশনের মধ্যে সরকার কিছুদিন আগে আমরা দেখেছি পেনশন স্কিম চালু করেছে, ব্যাংকে টাকা রাখলে দিবে, আদৌ এটার কতটুকু প্রয়োগ হয়েছে কিনা এ ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারি নাই। আমরা পরবর্তী সময় আমরা জানতে পারি নাই যে এই পেনশন স্কিম আদৌ চালু আছে কিনা বা কি আমরা জানি না। আইনের সঠিক প্রয়োগটাও প্রয়োগ আমরা নাই। দেখতে যে পাই এই না। ধরনের আইন বাংলাদেশে বিদ্যমান, আমরা চাই আইনের প্রয়োগ, সুশাসন, আইনের প্রয়োগ, তাহলে হয়তো প্রবাসীরা এই পেনশন আওতার মাধ্যমে তার পরবর্তী সময়টা হয়তো ভালো শেষ কাটবে। জীবনে শেষ জীবনে ভালো কাটবে। কারণ তার নির্ভরশীল থাকতে হবে না তার না। সন্তানদের কাছে, যে কারণে এমন দেখা গেছে প্রবাসী তার সারা জীবন সে বিদেশ থেকে টাকা পাঠাইলো ফ্যামিলিকে, দেশে 20 বছর পর ফিরে যাবে, তার ফ্যামিলি তার টাকা পয়সা কোনো হিসাব দিতে পারে না এবং তাকে ঘর ছাড়া করে দেবে, তার ঘর থেকে বের করে দেয়, এরকম অনেক ঘটনা ঘটেছে। আছে। তো আলটিমেটলি তাকে রাস্তায় করে ভিক্ষা করে খেতে হয়। তো এই সব মানুষগুলা সে সারা জীবন কষ্ট করলো, দেশকে এত পরিমাণে অবদান রাখলো দেশের প্রতি, শেষে এসে তাকে ভিক্ষা করে খেতে হয়। তাহলে আমি মনে করি একজন প্রবাসী একজন মুক্তিযোদ্ধার সমান, সে দেশের বাইরে বসে দেশের জন্য যুদ্ধ করছে, ঠিক আছে? এটা অনেক বড় স্যাক্রিফাইস। তো আপনি সেখানে বসে আপনাকে কেউ যদি লাস্টে যদি ভিক্ষা করতো, সেটা আমাদের দেশের আমাদের অত্যন্ত বাংলাদেশের মর্মান্তিক। মর্মান্তিক, এটা আমাদের জন্য অনেক দুঃখের বিষয়। এটা আমরা মনে করি তাদেরকে যদি পেনশনের আওতায় যদি আনা যায়, বয়সের ভিত্তি হিসেবে বয়সের কোটার মধ্যে একটা স্কিমের মধ্যে তাদেরকে রেখে যদি তাদেরকে ওই পেনশনটা দেওয়া হয়, যে মাসে তাদেরকে যে কোনো একটা অ্যামাউন্ট, সেটা 10,000 টাকা হতে পারে, 12,000 টাকা হতে পারে। ছোট একটা কাহিনী বলছি, যেটা আমার সাথে ঘটে গিয়েছিল বাংলাদেশ এয়ারপোর্টে। হ্যাঁ, তো আমার ভিসা ছিল মাল্টার, আমি সেখানে ইউরোপের জন্য আমি স্টুডেন্ট হিসেবে আমি আসি। তো আমি এয়ারপোর্টে যখন যাই, তো মজার ব্যাপার হলো এয়ারপোর্টে যে যিনি মানে দায়িত্ববান যিনি অফিসার ছিলেন, তিনি আমাকে বলে যে কোথায় যাবেন। আমি বলি যে মাল্টা। আপনারা হয়তো সবাই জানেন যে মাল্টা একটা ইউরোপের একটা ছোট দেশ। তো ওনার রিয়াকশন ছিল, আমাকে বলে যে মাল্টা এটা আবার কোথায়। ইমিগ্রেশন অফিসার অফিসারের রিয়াকশন আমার দিকে যে মাল্টা এটা আবার কোথায়, মানে ওনার কাছে মনে হচ্ছে মাল্টা মানে ফল। হ্যাঁ, এখন মাল্টা যদি উনি ফল মনে করে ওখানে বসে থাকে, আমাকে উনি প্রশ্ন করতেছে মাল্টা এটা আবার কি করতে যাবেন। আমি বলি স্টুডেন্ট। বললাম ওনার রিয়াকশন আবার মাল্টা স্টুডেন্ট, মানে এই দেশ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তো এখন আমি কেন বলতেছি, তো উনি পরে তার পাশের যে কলিগ ওনাকে জিজ্ঞাসা করে যে আমি কি আপনি মাল্টা স্টুডেন্ট দিব। উনি আবার কি বলে যে স্টুডেন্ট ভালো করে দেখে না, এটি স্টুডেন্ট দিয়ে তো কাজ করে। আমার কথা হলো, তারপরে আমার এই ভদ্রলোক উনি এই পাসপোর্টটা নিয়ে ভিতরে চলে গেল, হয়তো বা তার কোনো সিনিয়র অফিসারের কাছে নিয়ে যাওয়ার পর আমি ওখানে প্রায় 10 মিনিট আমি ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়ায় আছি। আমি তো এখানে আমার ফার্স্ট টাইম ইউরোপে যাচ্ছি, আমি তার প্রথম একটা নার্ভাসনেস কাজ করতেছে। তো এই যে কতক্ষণ পরে 10 মিনিট পরে তার সিনিয়র অফিসার আমার কাছে ডিরেক্ট এসে সে 2 মিনিটের মতো আমাকে ডিরেক্ট যে একজন যে ক্রিমিনাল যেভাবে প্রশ্ন করে, যে আপনি যাকে একজন লাইক মানে এক কথা আপনি তাকে কাস্টাডিতে নিছেন এবং আপনি তাকে জিয়ারা করতেছেন, রিমান্ড চলতেছে এক কথায়। যে এটা তো এক ধরনের স্বপ্ন বাঁধা প্রশ্ন, যে আমার মধ্যে ইউরোপের স্বপ্ন, এই প্রশ্নগুলো এমন যে আমার স্বপ্ন ভেঙে করে দিতেছে। প্রথম প্রশ্ন কি ছিল, কোথায় যাব? এবং ওই সময় তো আপনি অবশ্যই ব্যথিত হৃদয় নিয়ে যাচ্ছেন, যেহেতু পরিবার থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। ওই চ্যাপ্টার আপনি বাদই দিলাম, ওই চ্যাপ্টার তো আমি এখানে বলতেছি না। আমি বলতেছি সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে যতটুকু প্রয়োজন ওটাই পাচ্ছি না। যে আমি ওখানে দাঁড়ানোর পর ওনার সিনিয়র অফিসার এসে আমাকে বলতেছে যে আমি কোথায় যাব। উনি বলে যে, আমি পরে বললাম যে মাল্টা। তো বলছে কি করতে যাব, সেম কোশ্চেন যে আমি কি করতে যাব। আমি বলছি স্টুডেন্ট। তো উনি আমার বলে যে বাংলাদেশে কি ইউনিভার্সিটি ছিল না যে আপনি মাল্টা যাচ্ছেন। আমি বলি যে হ্যাঁ, আমার 50% স্কলারশিপ ছিল। উনি বলতেছে, আমি যখন বলি স্কলারশিপ ছিল, বলে ও আচ্ছা। তো উনি আমার ব্যাপারে এখানে জিজ্ঞাসা করে আমাকে বললো যে ভিসা কোথা থেকে লাগাইছি, কি লাগাইছি না লাগাইছি। উনি আমার পাসপোর্ট চেক করলো, দেখে পরে বলে দিয়ে দিতে। তো ওখানে আমার প্রশ্ন হলো যে এই যে সময়টা আমার যেখানে ওয়েস্ট হইলো, আমি তো আমার ফ্লাইটও মিস করতে পারতাম, রাইট? ওখানে যে আমি একটা হয়রানির মধ্যে পড়লাম, যে আমি যে নার্ভাস হয়েছি, আমার কোনো সমস্যা আছে নাকি, আদৌ আমার কোনো সমস্যা ছিল না, আমার ভিসা ছিল, সবকিছু লিগাল। তো ওখানে বেসিক্যালি যে আমি হয়রানির শিকার হয়েছি কার কারণে, আপনাদের কাছে প্রশ্ন, ইনফরমেশন ল্যাকিংস এর কারণে। এখানে হচ্ছে কি, আপনার অনভিজ্ঞ লোক, আপনি এমন জায়গাতে এমন কিছু লোক বসায় রাখছেন যারা কিছু জানে না অ্যাকচুয়ালি, তার জ্ঞানের অভাব। আপনি যে কাজের যোগ্য না, আপনি তার সেই জায়গায় বসায় রাখছেন, যার জন্য কিছু সঠিকভাবে সেবাটা দিতে পারছে না। এখন এয়ারপোর্ট হলো একটা আন্তর্জাতিক ব্যাপার। এখানে ফরেনার আসবে, এখানে বা বাংলাদেশি আসবে, যেই আসুক না কেন। এখন আপনি এটা মানে এই না যে আপনি এখানে বসছেন দেখে সব জানেন, বা আপনি যেটা জানেন না সেটাকে আপনি তুচ্ছতা করবেন।
হ্যাঁ, তো উনার সমস্যা ছিল যে উনি নিজে জানেও নাই, এবং উনি কিন্তু আমাকে একবার সরি বলে নাই। যত আমাকে কিন্তু উনি একবার সরি বলে নাই যে আমার সময়টা উনি নষ্ট করছে। কাজ ওখানে কিন্তু কি উনার সময় নষ্ট হয়েছে, প্লাস আমার সময় নষ্ট হয়েছে। উনার ল্যাকিং, নলেজের ল্যাকিংস থাকার কারণে, ইনফরমেশনের ল্যাকিংস ছিল যে উনি জানেই না যে মাল্টা একটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ, সেনজেনভুক্ত দেশ, যেখানে মানুষজন, এটা হলো ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য মানে মোস্ট লাইক টুরিস্টিক কান্ট্রি, যেখানে সবাই ভ্যাকেশনে যায়। তো এত এরকম একটা নোন, ওয়েল নোন একটা কান্ট্রি সম্পর্কে উনি জানেই না। সে কিভাবে ওখানে কাজ করে? সেখানে উনি ওখানে আমার মনে হয় যে বাংলাদেশ ইমিগ্রেশন অফিসার গুলা ওখানে বসার আগে পৃথিবীর যে 200-203টা দেশ আছে, প্রত্যেকটা দেশের নাম মুখস্থ করে এবং তার ভৌগোলিক মানে অবস্থান কোথায় সব জেনে তারপরে যেন সে ওখানে চাকরিতে বসে। এতে হবে কি, দেশের কাজ, যে কাজটা ওখানে আমার যেটা 2 মিনিটে হওয়ার কথা ছিল, সেখানে আমার আধা ঘন্টা নষ্ট হয়েছে। এত হয়েছে কি, পিছনের লাইনে কিন্তু আরো এরকম আমার মতো আরো 20 জন পিছনের লাইনে দাঁড়ায় আছে। এখন হয়েছে কি, যে সময়টার ল্যাকিংসের সমস্যা হচ্ছে সবার কারণে। ওনাদের মতো অযোগ্য লোকগুলো যারা ওখানে বসে আছে, ওনাদের মতো সবার জন্য। আমাদের মতো সাধারণ যারা সাধারণ শুধু একটা সেবা, ইমিগ্রেশন ক্রস করবো, বিদেশে যাচ্ছি, হ্যাঁ, দেশে নিজের টাকা খরচা করে সবকিছু বিদেশে যাবো, ইমিগ্রেশনে যে নিজের দেশ থেকে আমার উপরে আননেসেসারি কিছু একটা হয়রানি। আবার কি, বাইরে বের হলাম, আনসারে আমাদের থেকে দেখে আমার থেকে টাকা চায়, বলে চা খাওয়ার টাকা। আমি যে বিদেশে যেতেছি, তো মনে হচ্ছে আমি অপরাধ করে ফেলেছি। আমার মনে হয় এগুলা কাজ করা উচিত, এগুলা নিয়ে দেখা উচিত। এই যে শুধু আওয়ামী লীগ বলেন, শুধু বিএনপি বলেন, পলিটিশিয়ান থেকে আগে এই যে খারাপ কিছু যে চরিত্রের লোকগুলো আছে না, এই লোকগুলাকে ধরে এগুলাকে কিক আউট মেরা সবাই তো খারাপ না, সবাই খারাপ না, সবাই খারাপ না, পুলিশ তো সবাই খারাপ না। ওই কিছু কিছু যেখানে আছে যে অযোগ্য লোক, সেখানে যোগ্য জায়গায়, যেখানে একজন বাংলাদেশে অনেক মেধাবী লোক আছে, অনেক মেধাবী ছাত্র আছে, যারা ওই জায়গায় বসে উনার থেকে ভালো জানে। আমি তখন ইন্টার পাস করে বাইরে আসছি, আমি অথচ ওনার থেকে ভালো ইনফরমেশন জানতাম ইউরোপের ব্যাপারে বা পৃথিবীর ব্যাপারে, অথচ উনি ওখানে বসে চাকরি করতেছে। দুঃখের বিষয় হলো এটাই, আমাদের দেশে মেধার কোনো ভ্যালু ছিল না এতদিন। আমরা চাই মেধার, আমরা এখন যেহেতু ছাত্র জনতা, আমি নিজে একজন ছাত্র ছিলাম, আমি এখনো শিখতেছি, আমি এখনো ছাত্র। তো এই যে একটা রেভলিউশন জিনিসটা মানে বাংলাদেশের মধ্যে যে নিয়ে আসছে, যেটাকে কল্পনাও করে না, খোদ আওয়ামী লীগ নিজেও কল্পনা করে, যেটা যেখানে এখন হয়ে গেছে। এরপরে আমরা মনে করি যেটা আগে ছিল না, যে মেধার কোনো দাম দেওয়া হতো না, কোটা, এটা সেটা, মামা খালু, এগুলাতে চাকরি হওয়া, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা আমাদের দেশের যে মেধাগুলো আছে এবং যে যোগ্য জায়গায় আমরা যোগ্য যে ব্যক্তি তাকে চাই। এক্স্যাক্টলি। কারণ দেখেন আমাদের দেশে অনেক মেধাবী লোক, অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, অনেক মেধাবী মানুষ আছে, শুধুমাত্র দেশে তার প্রপার ভ্যালু না পাওয়ার কারণে সেটা হলে ঝরে গেছে, না হলে দেশের বাইরে দেশের বাইরে চলে আসছে। হ্যাঁ, তো এরকম অনেক দেখবেন দেশে কিছু করতে পারেন, কিন্তু বাইরে এসে সাকসেস কেন? বাংলাদেশের ব্যর্থতা কার? বাংলাদেশে ওই মেধাটা বাইরে এসে অন্য দেশ সেই মেধা ব্যবহার করতেছে, অথচ বাংলাদেশে বসে বাংলাদেশের মেধা ব্যবহার করতে পারে না। চায়না থেকে, ইন্ডিয়া থেকে ইঞ্জিনিয়ারিং ওখানে ব্রিজ বানাইতে হয়, অথচ সেখানে আমাদের দেশে হাজার হাজার ইঞ্জিনিয়ার বাইরে বসে ইঞ্জিনিয়ার থালা নিয়ে বসে আছে। ঠিক আছে, এটা বলে লাভ নাই। আমাদের গোড়া থেকে কাজ করতে হবে, একদম নিচে থেকে বের হয়ে। দেশে যেহেতু চেঞ্জ আসতেছে, সব জায়গায় সার্বিকভাবে একজন সাধারণ মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের দেশগুলোতে, আমেরিকাতে একটা মানুষের 6টা মৌলিক অধিকার থাকে। তা আমাদের দেশে তো 3টা মৌলিক অধিকারটাও মানুষ পায় না। আমি আশা করি যে এই সরকারের বর্তমান যে আমাদের যে অন্তর্কালীন যে সরকার আছে, এর মাধ্যমে বা একটা চেঞ্জ আসবে। উনি শিক্ষিত, উনি ওয়েল এডুকেটেড, ডক্টর ইউনূস স্যার, এবং উনি মনে করি যে দেশটা আরো অনেক আগায় যাবে, অনেক চেঞ্জ আসবে, যেটা আসলে অ্যাকচুয়ালি দরকার। আমরা বাইরে থেকে এটাই মনে করি, এবং দেশটা উন্নত হলে আমরা বাইরে থাকার পরও আমরা দেশে আরো গর্ববোধ করবো। সবাই আমরা চাই দেশটার উন্নতি হোক। সর্বোপরি আমরা বলতে পারি যে যেই সংস্কারের পথে আমাদের দেশ এখন হাঁটছে, এই সংস্কারের পথে আমাদের দেশ গতিশীল থাকুক এবং এই সংস্কার অব্যাহত থাকুক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর এবং সাবলীল ভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের যে মনের যে ভাবগুলো এবং যে সুবিধা অসুবিধা সম্পর্কে আমাদের সাথে আলাপ আলোচনা করলেন, এটার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক,
তো আপনারা এতক্ষণ ধরে আমাদের সম্মানিত প্রবাসী ভাইদের বিভিন্ন মতামত সম্পর্কে জানতে পারলেন আমাদের এই ছোট্ট আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে। তো আমি আমার পক্ষ থেকে এবং আমার অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আজকের এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা শুধুমাত্র একটি কথাই বলতে চাই, 24-এর বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, প্রবাসীর বাংলাদেশ। সকলকে অসংখ্য ধন্যবাদ।